নমস্কার বন্ধুরা, আজ আমার গল্পের লেখক হলেন অজিত পুততুণ্ড। লেখকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প নিখোঁজ নটরাজ। কৌস্তভ এবার নিয়ে চতুর্থবার বেনারসে এলো। কৌস্তভের মেজ পিসির বিয়ে হয়েছে বেনারস শহরের চৌধুরী পরিবারে। চৌধুরীরা বেনারসের বনেদি পরিবার। 5 পুরুষ তারা সেখানে বাস করছেন। গঙ্গার কাছেই চমৎকার সাজানো বাড়ি তাদের। লোহার গেটটা পেরোলেই বাড়িতেই প্রবেশের প্রশস্ত পথ। পথের দুপাশে মোট 4টি ঘর। বাইরের লোকজন এলে এই ঘরগুলোতেই থাকে। পথটা একটা খোলা প্রাঙ্গণে গিয়ে মিশেছে। প্রাঙ্গণের ডান দিকে একটা ছোট মন্দির। এই মন্দিরের দেবতা নটরাজ। কোষ্ঠী পাথরে তৈরি নটরাজ মূর্তিটি নৃত্যের ভঙ্গিমায় দাঁড়ানো। কপালে একটি দামি চুনি বসানো। মূর্তিটি অবশ্যই খুব বড় নয়, মাত্র 5 ইঞ্চি লম্বা, তবে খুবই সুন্দর দেখতে। একসময় খুব ধুমধাম করে এই নটরাজের পুজো হতো। তখন নটরাজকে অর্ঘ্য না দিয়ে বাড়ির কেউ মুখে কিছু তুলত না। বাড়ির কর্তা অর্থাৎ কৌস্তভের মেজ পিসির শ্বশুর মারা যাবার পর থেকেই সেসব কমতে শুরু করে। প্রায় শূন্যে এসে দাঁড়ায় মেজ পিসির শাশুড়ি পাতে পঙ্গু হবার পর। এখন কেবল নিয়ম রক্ষা করার মতো পুজো হয়। কুলপুরোহিত 2 বেলা পুজো করে যায়, আর বাড়ির কাজের মেয়ে প্রতিদিন একবার মন্দিরে ধোয়া মোছা করে, ব্যাস। মন্দির সংলগ্ন প্রাঙ্গণ পেরোলেই চৌধুরীদের ভেতর বাড়ি। ভেতর বাড়ির লম্বা টানা বারান্দায় শেষ প্রান্তে কৌস্তভের মেজ পিসির ভাসুর ধৃতিমান চৌধুরীর নিজস্ব ঘর। ধৃতিমান চৌধুরী একটু খেয়ালি গোছের মানুষ। বিভিন্ন বিষয়ের উপর বইপত্র পড়তে ভালোবাসেন। বিশেষ করে ফিজিক্সের বই তাঁর খুবই পছন্দ। ফিজিক্স নিয়ে MSc অবধি পড়েছিলেন, কিন্তু কি খেয়ালে পরীক্ষা দেননি। বেনারস শহরে চৌধুরীদের বিশাল দোকান। ইলেকট্রনিক যন্ত্রপাতির এই দোকান ছাড়াও তাদের অন্যান্য ব্যবসা আছে। ধৃতিমানরা 3 ভাই। ধৃতিমানের ওপর ইলেকট্রনিক্সের দোকানের ভার। বাকি 2 ভাই অন্য ব্যবসা দেখেন। ইলেকট্রনিক যন্ত্রপাতি নড়াচড়া করতে করতেই হালে ধৃতিমানের মাথায় নানা রকম বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করার বাতিক প্রবেশ করেছে। এই বাতিকের জন্যই ধৃতিমানকে কৌস্তভের ভালো লাগে। ধৃতিমান চৌধুরীও কৌস্তভকে ভালোবাসেন খুব। কৌস্তভ বেনারসে এসে ধৃতিমানের সঙ্গে ভিড়ে গেল। ধৃতিমান চৌধুরীকে কৌস্তভ বড় জেঠু বলে ডাকে, যেমন তার পিস্তুত ভাই বোনেরা ডাকে। কৌস্তভ এবার এসে দেখল ধৃতিমান চৌধুরী নিজের ঘরে স্বেচ্ছাবন্দী হয়ে আছেন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে প্রায় বেরোন না। কাউকে ঘরে প্রবেশ করতেও দেন না। 2 ভাইকে বলে গয়ে মাসখানেকের জন্য দোকান থেকে ছুটি নিয়েছেন। ধৃতিমান কিন্তু কৌস্তভকে তার ঘরে প্রবেশ করতে বাধা দিলেন না। কৌস্তভকে দেখে বরং খুশি হলেন। বললেন, আরে কৌস্তভ, তুই আয় আয়, ঠিক সময় এসে পড়েছিস। ঠিক সময় বলতে বড় জেঠু কি বোঝাতে চাইলেন কৌস্তভ তা বুঝল না। ঘরে প্রবেশ করে তার মনে হলো সে যেন হঠাৎ একটা ফটোগ্রাফারের স্টুডিওতে এসে পড়েছে। ঘরের এক কোণে একটা স্ট্যান্ডের উপর দাঁড় করানো একটা যন্ত্র। সেটাকে দেখতে কতকটা টেলিভিশন ক্যামেরার মতন। যন্ত্রটার পেটের কাছে একটা লম্বা হ্যান্ডেল। বোঝাই যায় হ্যান্ডেলটা ধরে যন্ত্রটার মুখ এদিক ওদিক ঘোরানো যায়। যন্ত্রটার মুখ চোঙার মতো। এই চোঙার মুখে একটা লেন্স লাগানো। ক্যামেরার অদূরে একটি ছোট টেবিলের উপর একটা টেলিভিশন সেটের মতো যন্ত্র। সম্ভবত সেটা একটা মনিটর। ঘরের মাঝখানে ক্যামেরার চোঙের মুখোমুখি একটা টেবিল। টেবিলের উপর রাখা টবে লাগানো একটা ফুল গাছ। টেবিলের উপর গুটি কয়েক সদ্য ছেঁড়া ফুলও পড়ে আছে। তাছাড়া আরো নানা রকম যন্ত্রপাতি ঘরময় ছড়ানো। কৌস্তভ ঘরের চারিদিকে দৃষ্টি ছড়িয়ে দিয়ে বলল, বড় জেঠু, ব্যাপার কি? এটা কোনো ক্যামেরা নাকি? ফুল গাছের ছবি তুলছেন? কৌস্তভের প্রশ্নে ধৃতিমান খুব খুশি হলেন। মৃদু হেসে বললেন, তুই ঠিকই ধরেছিস কৌস্তভ, এটা একটা ক্যামেরাই।
তবে আর 5টা ক্যামেরার মতন সাধারণ ক্যামেরা নয়। কৌস্তব তাড়াতাড়ি বলল, টেলিভিশন ক্যামেরা নিশ্চয়ই। ধৃতিমান বললেন, কাছাকাছি গিয়েছিস, তবে পুরোপুরি ঠিক নয়। মানুষের মস্তিষ্কে যেমন স্মৃতিকোষ আছে, এই ক্যামেরাতেও তেমনি স্মৃতি ছবি ধরে রাখার ব্যবস্থা আছে, এবং সেই ছবিও সচল। কৌস্তব বলল, স্মৃতি ছবি মানে? ধৃতিমান হেসে বললেন, ক্যামেরা মানেই তো ছবি, সুতরাং ক্যামেরার স্মৃতিতে যা ধরা থাকবে তা তো ছবিই হবে। তাকে স্মৃতি ছবি ছাড়া আর কি বলতে পারি? কৌস্তব সামান্য অবাক হয়ে বলল, কিন্তু যে কোনো ছবি মানেই তো স্মৃতি, তাহলে? কৌস্তবকে বাধা দিয়ে ধৃতিমান বললেন, হ্যাঁ তা ঠিক, তবে এই ক্যামেরা আলোক তরঙ্গের স্মৃতি থেকে ছবি তোলে কিনা তাই। কৌস্তবের কাছে ব্যাপারটা কেমন হেঁয়ালি ঠেকল। ধৃতিমান এবার বললেন, তুই ক্যামেরার সামনে দাঁড়া, তোর একটা ফটো তুলি। কৌস্তব আদেশ পালন করল। ধৃতিমান কৌস্তবের একটা ফটো তুললেন। পৃথকভাবে ফুল গাছেরও একটা ফটো তুললেন। দুটো পৃথক ফটো তোলা হলে ক্যামেরা বন্ধ করে বললেন, এবার তুই গাছ থেকে একটা ফুল তুলে ফেল। কৌস্তব আদেশ মতো গাছ থেকে একটা ফুল তুলে ফেলল। কৌস্তবের ফুল ছেঁড়া হলে ধৃতিমান নিজেই টেবিল সহ ফুল গাছটাকে সরিয়ে দিলেন এবং ওই শূন্যস্থানে ছবি তুললেন। তারপর বললেন, এবার মনিটরের দিকে তাকিয়ে দেখ আমার ক্যামেরা কি কি ছবি তুলল। কথাটা বলেই তিনি মনিটরের একটা বোতাম অন করলেন। মনিটরে প্রথমে কৌস্তবের ছবি দেখা গেল, তারপর টেবিলের উপর রাখা টব সহ ফুল গাছের ছবি, এবং শেষে কৌস্তবের গাছ থেকে ফুল তোলার ছবি। শেষের ছবিটা তিনি শূন্য স্থান থেকে তুলেছিলেন। কৌস্তব অবাক হয়ে বলল, অদ্ভুত তো। ধৃতিমান বললেন, হ্যাঁ অদ্ভুত, আর এই ছবিকেই আমি স্মৃতি ছবি বলছি। কিন্তু প্রশ্ন হলো, কেমন করে এই স্মৃতি ছবি উঠছে? ধৃতিমান সামান্য সময় চুপ করে বলতে লাগলেন, আমরা চারপাশে যেসব জিনিস দেখতে পাচ্ছি তারা প্রত্যেকেই তাদের নিজস্ব মনের আলোক তরঙ্গ প্রতিফলিত করছে। কেবল আলোক তরঙ্গেই না, এক ধরনের বস্তু তরঙ্গেরও প্রতিফলন ঘটছে। প্রতিফলিত তরঙ্গের মান অনুসারে আমরা প্রত্যেকের রূপ দেখতে পাচ্ছি। একটু থেমে ধৃতিমান যোগ করলেন, কোনো বস্তু স্থানচ্যুত হওয়ার পরেও কিন্তু বস্তু থেকে প্রতিফলিত তরঙ্গের রেশ থেকে যায়। যেমন কোনো গন্ধদ্রব্য সরিয়ে নেওয়ার পরেও গন্ধের রেশ থাকে। আমার এই ক্যামেরা প্রতিফলিত তরঙ্গের এই রেশটুকু থেকে ছবি তুলতে সক্ষম, তবে তার স্মৃতিতে ওই তরঙ্গের মান সম্বন্ধে পরিপূর্ণ ধারণা থাকা প্রয়োজন। যেমন তোর এবং এই ফুল গাছের তরঙ্গ সম্বন্ধে তার ধারণা হয়েছিল আলাদাভাবে তোলা তোদের ফটো দেখে, সেই জন্য তোর ফুল তোলার ছবিটা সে তুলতে পেরেছে। ধৃতিমানের কথা শেষ হতে না হতেই বাইরে বারান্দায় বেশ একটা হইচই শোনা গেল। বাড়ির সকলে মিলে কি একটা জিনিস নিয়ে আলোচনা করছে। তখন সকাল 7টাও বাজেনি। এত সকালে কিসের এত হইচই বুঝতে না পেরে কৌস্তব কৌতূহলী হয়ে ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে এসে শুনল মন্দির থেকে নটরাজের মূর্তি চুরি গেছে। নটরাজের মূর্তি চুরি? কৌস্তবের মনটা খারাপ হয়ে গেল। চৌধুরীদের কুলপুরোহিত মহাদেব ভট্টাচার্যের বয়স বেশি না, বছর 30। তার পিতা শিবনাথ ভট্টাচার্যের মৃত্যুর পর থেকে এই বাড়িতে পৌরোহিত্যের কাজ করছে। সকালে পুজো করতে এসে সেই প্রথম আবিষ্কার করে সিংহাসনের নটরাজ নেই, এবং তারপর থেকেই বাড়িময় হইচই। এদিকে মেজ পিসির শাশুড়ি কাঁদতে কাঁদতে কেবলই বলছেন, এই যে ঘোর অমঙ্গলের চিহ্ন, নটরাজের অন্তর্ধান, এই যে ভয়ঙ্কর ব্যাপার। কথাটা একেবারে মিথ্যে না। চৌধুরী পরিবারের 200 বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। নটরাজের অন্য মূল্য যাই থাক না কেন, এর আর্থিক মূল্য কম না। প্রথমত কোষ্টি পাথরের তৈরি মূর্তি, দ্বিতীয়ত দামি চুনি বসানো। কাজেই যে চুরি করেছে সে এর আর্থিক মূল্যের কথা ভেবেই চুরি করেছে। কিন্তু কে চুরি করতে পারে এবং কিভাবে বা চুরি করতে পারে? বেনারসে আসার পরের দিন ধৃতিমানের আবিষ্কার দেখে কৌস্তব এমনই অভিভূত হয়ে পড়েছিল যে তার মনে হয়েছিল বেনারসের আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই। বেনারসের সেরা জিনিসটি তার দেখা হয়ে গেছে।
কিন্তু নটরাজের অন্তর্ধানের কথা শোনার পর কৌস্তবের মনে হলো আর একবার নটরাজকে না দেখা পর্যন্ত বেনারসের কিছুই দেখা হলো না। পুলিশে খবর দিলে হয়তো ঝামেলা অনেক কমে যেত, কিন্তু ঠাকুরমা পুলিশকে খবর দিতে দিলেন না। তিনি সজল চোখে বললেন, বাবা নটরাজের যা ইচ্ছে তাই হবে। তিনি নিজেই গেছেন, তার ইচ্ছে হলে আবার নিজেই ফিরে আসবেন। তারপর ছেলেদের উপর সামান্য বিরক্ত হয়েই বললেন, তোদের মনে ঠাকুর দেবতার উপর ভক্তি শ্রদ্ধা কি আর আছে? আগের মতো নটরাজকে কি আর মানিস? এখন মন প্রাণ দিয়ে তার কাছে প্রার্থনা জানা, তিনি আপনা হতেই ফিরে আসবেন। কাজেই ব্যাপারটা ওখানেই থেমে গেল। কৌস্তবের যুক্তিবাদী মনটা অবশ্যই থেমে গেল না। সে চুরি যাওয়ার সম্ভাব্য পথ খুঁজতে লাগলো। কৌস্তব প্রথমে চৌধুরী পরিবারের লোকজনদের সন্দেহের তালিকা থেকে বাদ দিল। পরিবারের লোকজনদের বাদ দিলে সন্দেহের তালিকায় থাকে 3 জন, যাদের পক্ষে নটরাজ মূর্তি চুরি করা সম্ভব। এই 3 জনের প্রথম জন পুরোহিত মহাদেব ভট্টাচার্য, দ্বিতীয় জন নতুন কাজের মেয়ে সৌদামিনী এবং তৃতীয় জন চৌধুরীদের দোকানের এক কর্মচারী গণেশ শর্মা। নটরাজের মন্দিরে বিশাল তালা দেওয়া থাকে। এই তালার চাবি থাকে ঠাকুরমার ঘরে। ঘরের দেওয়ালে একটা পেরেকে চাবি ঝোলানো থাকে। পুরুত মশাই পুজো করতে এলে বাড়ির কেউ না কেউ ঠাকুমার ঘর থেকে চাবিটা এনে তার হাতে দেয়। পুরুত মশাই নিজেই তালা খুলে পুজো টুজো করে। যাবার সময় বাড়ির কারো হাতে চাবিটা দিয়ে যায়। চৌধুরী বাড়ির এটাই নিয়ম। মহাদেবের ক্ষেত্রেও এই নিয়মই চলছে। মহাদেব ভট্টাচার্য অবশ্যই যজমানিকে পুরোপুরি পেশা হিসেবে গ্রহণ করেনি। তার আসল পেশা স্কুলে শিক্ষকতা করা। তাছাড়া ভালো গানও জানে। বাবার আমলের 2-1টা পৌরোহিত্যের কাজ বজায় রেখেছে মাত্র। সকাল সন্ধ্যায় চৌধুরী বাড়িতে সাইকেল চেপে আসে। কাঁধে থাকে একটা সাইড ব্যাগ। সাইড ব্যাগে গামছা এবং টুকিটাকি 2-1টা জিনিস। মানুষটি সম্ভবত একটু ভুলো গোছের। পুজো সেরে প্রায়ই এই সাইড ব্যাগটা নিয়ে যেতে ভুলে যায়। মাঝপথ থেকে ফিরে এসে তালা টালা খুলে আবার সাইড ব্যাগ নিয়ে যায়। কাজের মেয়ে সৌদামিনীও অনেক সময় তালা খুলে মহাদেবের হাতে ব্যাগটা তুলে দেয়। মহাদেব দ্বিতীয়বার আর মন্দিরের ভেতরে প্রবেশ করে না। গত সন্ধ্যায়ও মহাদেব ব্যাগটা নিতে ভুলে গিয়েছিল এবং সে যথারীতি মাঝপথ থেকে ফিরে এলে সৌদামিনী তাকে ব্যাগটা বের করে দিয়েছিল। অনেকেই সেটা দেখেছে। এর অর্থ দাঁড়ায় মহাদেব যদি নটরাজের মূর্তি চুরি করে থাকে তাহলে গতকাল সন্ধ্যাতেই করেছে। সম্ভবত গায়ের চাদরের আড়ালে নটরাজের মূর্তিটি আগেই লুকিয়ে রেখেছিল। সৌদামিনী সাইড ব্যাগটা বের করে আনার সময় তাড়াতাড়িতে নটরাজের মূর্তি আছে কি নেই সেটা ভালো করে লক্ষ্য করেনি। আর সৌদামিনী যদি চুরি করে থাকে তাহলে? সৌদামিনীর বয়স বেশি নয়, বছর 25। অভাবী ভদ্রঘরের বিধবা। স্কুলে ক্লাস 7 অবধি পড়েছে। মাত্র মাস 2 হলেও চৌধুরী বাড়িতে কাজ করতে এসেছে। কে জানে মনে মনে সে কি পরিকল্পনা করে রেখেছিল। হয়তো সে সুযোগের অপেক্ষায় ছিল। গত সন্ধ্যায় তার সামনে এই সুযোগ এসে উপস্থিত হয়েছিল। মহাদেবের ব্যাগটা বের করে আনার মুহূর্তে অতি দ্রুত নটরাজের মূর্তিটি নিজের আঁচলের নিচে লুকিয়ে ফেলে। হয়তো ইতিমধ্যে তার কোনো আত্মীয় বা কোনো পরিচিত মানুষের হাতে মূর্তিটি পাচারও করে দিয়েছে। আর বাকি রইল গণেশ শর্মা। সে বছরখানেক হলেও চৌধুরীদের ব্যবসায় সেলসের কাজে যুক্ত হয়েছে। গ্রামের ছেলে হলেও খুবই স্মার্ট। হিন্দি তো বটেই, ইংরেজিতেও খুব সুন্দর কথা বলতে পারে। বাংলাও মন্দ বলে না। মাসে একবার গ্রামের বাড়িতে যায়। খুবই উচ্চাভিলাষী ছেলে। অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে পারছে না বলে চৌধুরীদের বাইরের একখানা ঘরে থাকে। অন্য কোথাও থাকার ব্যবস্থা হলেই সে চলে যাবে। শরীর খারাপ বলে গতকাল সারাদিন সে ঘরেই শুয়েছিল। অর্থাৎ গতকাল গণেশ শর্মার নটরাজ মূর্তি চুরি করার যথেষ্ট সুযোগ ছিল। মন্দির প্রাঙ্গণ খুবই নিরিবিলি। গণেশ শর্মা ইচ্ছে করলেই সুযোগ মতো ডুপ্লিকেট চাবি তৈরি করিয়ে মন্দিরের তালা খুলতে পারে। সাবান অথবা নরম মাটির ওপর চাবির ছাপ তুলে নিয়ে ডুপ্লিকেট চাবি তৈরি করা খুব একটা কঠিন ব্যাপার না। এই 3 জনের মধ্যে আসল দোষী কে তার উত্তর একমাত্র বড় জেঠুর ক্যামেরা দিতে পারে। মনে মনে কথাটা ভাবল কৌস্তব। কিন্তু তার আগে প্রয়োজন প্রত্যেকের ফটো। এমনকি স্বয়ং নটরাজেরও একটা ফটো প্রয়োজন। কৌস্তবের ভাগ্য সুপ্রসন্ন। একটা গ্রুপ ফটো পাওয়া গেল। দুর্গাপুজোর সময় তোলা। সেই গ্রুপে সৌদামিনী এবং মহাদেবও উপস্থিত ছিল। উপস্থিত ছিল গণেশ শর্মাও। নটরাজের মূর্তির অনেক ছবি বাড়িতে ছিল।
তার একটা সংগ্রহ করলো কৌস্তব। তারপর ফটো এবং ছবি নিয়ে হাজির হলো ধৃতিমানের ঘরে। ধৃতিমান তখন তার যন্ত্রপাতি নিয়ে ব্যস্ত। ধৃতিমানের সামনে গিয়ে কৌস্তব বলল, বড় জেঠু, এবার আপনার ক্যামেরাকে একটা পরীক্ষা দিতে হবে, কিন্তু পরীক্ষার আগে আপনার ক্যামেরার স্মৃতিকোষে এই ছবিগুলোর স্মৃতি সংগ্রহ করার ব্যবস্থা করুন। ধৃতিমান প্রথমটা কিছু বুঝতে পারলেন না, তাই ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন সামান্য সময়। কিন্তু কৌস্তবের হাতের ছবিগুলো দেখেই সমস্ত ব্যাপার তার কাছে পরিষ্কার হয়ে গেল। তিনি উৎসাহিত হয়ে বললেন, চমৎকার আইডিয়া, দেখা যাক কি হয়। ধৃতিমান তার ক্যামেরায় গ্রুপ ফটো থেকে প্রত্যেকের পৃথক পৃথকভাবে ফটো তুললেন নটরাজের মূর্তিরও। তারপর একসময় নিরিবিলিতে মন্দিরের ভেতর প্রবেশ করে নটরাজের শূন্য সিংহাসনের ফটো তুললেন। এবার মনিটরের সাহায্যে ফটোগুলো দেখার পালা। কৌস্তবের মনটা কৌতূহলে উত্তেজনায় টকবক করতে লাগলো। মনিটর চালু করতে করতে ধৃতিমান বললেন, এই ক্যামেরার স্মৃতিকোষ শেষ থেকে শুরু করে। তোমার ফুল ছেঁড়ার ক্ষেত্রে কেবল একটাই ফটো ছিল, তাই ওখানে শেষ থেকে শুরু করার প্রশ্ন ওঠেনি। কিন্তু নটরাজ মন্দিরের ক্ষেত্রে তা না হওয়ারই সম্ভাবনা। সেখানে একেবারে শেষে নটরাজের মূর্তিটা যে ধরা পড়বে, প্রথমে তারই ফটো উঠবে। অবশ্য ক্যামেরাকে যাদের ফটো চিনিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে কাউকে থাকতে হবে। ধৃতিমান মনিটর চালু করলেন। ভিডিও রেকর্ড চালু হলো যেন। প্রথমে গ্রুপ ফটোর সবকটা ফটো পৃথক পৃথকভাবে দেখা গেল। তারপর কৌস্তব এবং ধৃতিমানকে অবাক করে দিয়ে পর্দায় ভেসে উঠল মহাদেবের চলমান ফটো। মহাদেব ভট্টাচার্য সিংহাসন থেকে নটরাজের মূর্তি তুলে নিল, কিন্তু মূর্তিটি সিংহাসনে আর রাখল না। মহাদেবের ছবিটা দেখেই কৌস্তব বলে উঠল, তাহলে মহাদেব ভট্টাচার্যের কাছেই নটরাজের মূর্তি আছে। মনিটর বন্ধ করতে করতে ধৃতিমান বললেন, তাই তো মনে হচ্ছে, কিন্তু মহাদেব তো তেমন ছেলে না, ব্যাপারটা খুবই অদ্ভুত। ধৃতিমানের কথা শেষ হতে না হতেই বন্ধ দরজায় টোকা পড়ল। কৌস্তব দরজা খুলতেই ওদের দুজনকে অবাক করে দিয়ে ঘরে প্রবেশ করল মহাদেব ভট্টাচার্য। তার পরনে ধুতি, গায়ে সাদা চাদর, কাঁধে কাপড়ের সাইড ব্যাগ। মহাদেব ঘরে প্রবেশ করে ধৃতিমানের কাছে সরে এসে বলল, বড়দা, আপনি কি খুব ব্যস্ত? আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা ছিল। ধৃতিমান সহজভাবে বললেন, বলো তোমার কি কথা। কৌস্তবের সামনেই বলতে পারো, কৌস্তব অত্যন্ত রিলায়েবল। মহাদেব ধৃতিমানের কথাটা যেন খেয়ালই করলেন না। সে বিনা ভূমিকাতেই বলতে লাগলো, এসব ভরং ভালো লাগছে না। বাড়ির কারো শ্রদ্ধা নেই, ভক্তি নেই, আন্তরিকতা নেই, কেবল কতগুলো আনুষ্ঠানিক ব্যাপার চলছে। সকাল সন্ধ্যায় দীপ, ধূপ, ধুনো আর ঘন্টা নাড়ানো, এসবের কি কোনো মানে আছে? বাড়ির সবাই যে যার মতো চলছে, আর একা নির্বান্ধ পড়ে আছেন নটরাজ। যেন নটরাজ এই বাড়ির কেউ না। তা তিনি যখন এই বাড়ির কেউই নন, তখন তাকে হটিয়ে দিলেই তো ল্যাটা চুকে যায়। বাড়িতে একটা বাইরের মানুষ দুদিন থাকলেও তো বাড়ির লোকজন জিজ্ঞাসা করে, কি গো, কেমন আছো? কিন্তু একবারের জন্য নটরাজের খোঁজ নেয় না কেউ। আমি দুবেলা আসছি আর দম দেওয়া কলের পুতুলের মতো কাজ করে যাচ্ছি। এসব ভরং না। মহাদেবের গলায় অভিমানের সুর প্রকাশ পেল। একটু থেমে সে বলল, নটরাজকে তাই বলেছি, তুমি কেন অবহেলা সহ্য করে পড়ে থাকবে? তুমি আমার সঙ্গে এই ব্যাগের মধ্যে থাকো। আমি যেখানে যাব তুমি যাবে, আমি যখন গান গাইব তুমি শুনবে। কিন্তু গোলমাল বাঁধালেন এবাড়ির বড় মা। তিনি বলে বসলেন নটরাজ নিজের ইচ্ছেতেই গেছেন, ইচ্ছে হলে তিনি নিজেই আবার ফিরে আসবেন। কি গভীর বিশ্বাস একবার ভাবুন তো। তখনই বুঝলাম বড় মার ওই গভীর বিশ্বাসের জন্যই নটরাজ অন্যদের অশ্রদ্ধা অভক্তি গায়ে মাখেন না, নিশ্চিন্তে সব মেনে নেন। আমিও তাই মত বদলেছি, ঠিক করেছি এই বিশ্বাসের সিংহাসনেই নটরাজকে বসিয়ে দেব আজই। অন্যদিনের মতো সন্ধ্যারতি সেরে চলে যাবার সময় নটরাজকে রেখে দেব। কাল সকালে বড় মা দেখবেন তার বিশ্বাসের জোরে নটরাজ আবার ফিরে এসেছেন। কি একটু ভেবে আবার সে বলল, আপনাকে কেন এসব বলছি জানেন? বলছি এই জন্য যে বড় মা যখন থাকবেন না, তখন অন্তত আপনার মনে এই বিশ্বাসটুকু যেন থাকে, আপনি সকলের বড়, আর বড়র তো অনেক দায়। বড়র আচ্ছাদনের আড়াল থেকে ছোটরা প্রায়ই পার পেয়ে যায়।
নইলে নটরাজ বড় ব্যথা পাবেন। কৌস্তব হন্তদন্ত হয়ে তাকিয়ে রইল মহাদেবের দিকে। এমন অদ্ভুত লোক সে জীবনেও দেখেনি। নটরাজ সম্বন্ধে এমনভাবে কথা বলছে যেন সেই কোষ্ঠী পাথরের মূর্তি সত্যিই কোনো জীবন্ত মানুষ। মহাদেবের কথার উত্তরে ধৃতিমান মৃদু হেসে বললেন, তুমি একটা পাগল ছেলে হে মহাদেব। এই কথাটা তুমি আমাকে আগেই বলতে পারতে। এত সব কাণ্ড করতে গেল কেন? মহাদেব এবার অত্যন্ত বিরক্ত হয়ে বলল, আপনাকে আপনজনের কথা আমায় মনে করিয়ে দিতে হবে, তারপর আপনি মনে করবেন? এই যে লজ্জার কথা, নটরাজের লজ্জা, এতকালের সম্পর্ক আপনাদের। ধৃতিমান এবার সত্যি কুণ্ঠিত হয়ে পড়লেন। মহাদেবের একটা হাত ধরে বললেন, নটরাজের আর অবহেলা হবে না ভাই। এবারকার মতো তুমি আমাদের মাফ করো। তুমি নিঃশব্দে তাকে তার সিংহাসনে বসিয়ে দাও। মহাদেবের চোখে মুখে খুশির আভা ছড়িয়ে পড়ল। তাকে দেখে মনে হলো সে যেন অনেক কিছু পেয়ে গেছে। পরদিন সকালে নটরাজকে যথাস্থানে দেখে চৌধুরী বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল। সবাই এসে জড়ো হলো মন্দিরে। নটরাজের মাহাত্ম্যে সবাই অভিভূত হয়ে পড়ল। সবাই দেখলো আনন্দে মহাদেবের দু চোখে জলের ধারা। ধৃতিমান একসময় কৌস্তবের কানে কানে বললেন, আমার ক্যামেরা নিয়ে গর্ব করে লাভ নেই, তার ক্ষমতা খুব সামান্য। সে কেবল মানুষের বাইরের ছবিটাই তুলতে পারে। মহাদেবের মতো মানুষের হৃদয়ের খবর সে দিতে পারে না। কৌস্তব অনুভব করলো কথাটা সত্যি, অক্ষরে অক্ষরে সত্যি।